2011-তে আমরা অনেক আশা ভরসা বিশ্বাস নিয়ে শ্রীমতী মমতা ব্যানার্জিকে রানী করে এনেছিলাম। সাক্ষী সবাই আছি, সেটা আমি বলতে পারবো। কিন্তু উনি কি সেই জায়গাটা রাখতে পারলেন? এবং উনি তো আমারও চিফ মিনিস্টার, উনি আমার সম্বন্ধে যা খুশি বলতে পারেন কি না? এটা কিন্তু আনএথিক্যাল। এটা চিফ মিনিস্টার হিসেবে ওনারও ভাবা উচিত। আর 2 নম্বর কথা, ওনার শুধু পার্টি নিয়ে কথা। আমার সে পার্টি ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, তো সেটা আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে কেন? ওনারা যেটা ঠিক মনে করছেন। এবারে এই রাজবাড়ি থেকে একেবারে রাজপথে এই যে রাজনীতির ময়দানে ঠিক কেমন লাগছে? ইনফ্যাক্ট আমি যেরম ভেবেছিলাম যে অন্যরকম একটা জগৎ হবে, তাই জন্য প্রথমে আমি আসতেই চাইনি। তো কিন্তু যখন এসে পড়ে দেখলাম, কিন্তু অসুবিধে কিছু আমার হয়নি। যদি আমি মন খুলেই বলছি যে আমার সত্যি কোনো অসুবিধা হয়নি। এখানে একটা পলিটিশিয়ান হওয়ার দরকার নেই, আমার তাই মনে হয়েছে। আপনার যদি প্রেজেন্স অফ মাইন্ড সঠিক জায়গায়, সঠিক কথা বা সঠিক চিন্তাটা থাকে এবং একটা ভালো মন থাকে, আপনি কিন্তু লোককে জয় করতে পারবেন। একদমই তাই। না, আমার বেসিক যে জানার জায়গাটা ছিল যে এই যে আমরা একটা ছোটোবেলা থেকে মনে ধারণা পোষণ করতাম রাজবাড়ি একটা রাজঘরানা বা ওই রকম একটা বেশ একটা চলছিল এই আরামদায়ক জীবন। সেখানে যে পথে রোদে মানুষের পাশে আবার সেই ওই খেটে খাওয়া একদম দরিদ্র মানুষ মেঠো পথ ধরে, এইটা ঠিক, এই যে লড়াইটা, এইটা ঠিক কেমন? না, আমার এটা লড়াই মনেই হয়নি। কারণ আমি সেটাই বলছি যে দেখুন, মানুষ এত আপ্লুত হয়েছে আমাকে দেখে, বা এত জনজোয়ার এসেছে, এত আন্তরিকতা পেয়েছি আমি, এটা হয়তো আমি জীবনে পাইনি। তো সেই হিসেবে আমার একেবারেই জিনিসটা অন্যরকম মনে হয়নি। আমার মনে হচ্ছে আমি ওদেরই একজন। তা আমার সেই রকমই একটা ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে এখনও অবধি। একদম। তো হঠাৎ করেই একদিন প্রধানমন্ত্রীর ফোন পেলেন, একদম পার্টির বলতে পারেন যে একেবারে শেষ ইন কমান্ড নরেন্দ্র মোদী, সেই অর্থে ফোন। কি মনে হলো? কি কি বিষয় নিয়ে আলোচনা করলেন? না, ফোনটা তো ভাইরাল হয়ে গিয়েছিল, তো সেটা তো সবাই শুনেছে কি ব্যাপারে আলোচনা হয়েছে। হ্যাঁ, তো সেটা আমার মনে হয়েছে যে ওনার সঙ্গে কথা বলাটা সত্যি একটা খুব সুন্দর অভিজ্ঞতা। উনি যেভাবে কথা বলেন, আমার মনেই হয়নি যে ওনাকে আমি চিনতাম না। যে আমার মনে হয়েছে অনেক দিনের পরিচিত, আমায় গাইড করছেন বা কিছু অ্যাডভাইস দিচ্ছেন, সেইভাবেই কথা বলছেন। না, তাছাড়া এমনি জিজ্ঞেস করলেন আমার প্রচার কীরম চলছে এবং প্রচারে আমি কিছু বাধাবিঘ্ন ফেস করছি কি না। আর সমানেই আমার প্রচারটা ফলো রেখেছিলেন, ঠিকঠাক হচ্ছে কি না বা আমার কোনো অসুবিধা হচ্ছে কি না। সো অ্যাবসলিউটলি ভেরি কমফোর্টেবল। একদমই তাই। আমি আমার যেটা একেবারে পলিটিক্যাল পার্সপেক্টিভের যে প্রশ্ন, হ্যাঁ, একেবারে মহুয়া মৈত্র আপনার ঠিক বিপরীতে দাঁড়িয়ে পড়েছে তৃণমূলের। কিন্তু দেখুন, একটা জায়গায় উনি বলছেন যে আনন্দবাজারকেই দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলছেন 1841টা বুথের খবর আমার কাছে রয়েছে। দক্ষ রাজনীতিবিদ আপনি এইবার প্রথম চ্যালেঞ্জ করতে পারবেন একদম পরিষ্কার চোখে চোখ রেখে? একদম কোনো অসুবিধা নেই, কারণ আমিও প্রচুর ঘুরেছি। ইনফ্যাক্ট আমি বাড়ি থেকে বেরোচ্ছি 7টায়, বাড়ি ঢুকছি 12টায়। তো আমি কি বসে বসে খেলা করছিলাম? তো আমিও যখন একটা জিনিস হাতে নিয়েছি, দায়িত্ব হাতে নিয়েছি, তা সেখানে আমার দায়িত্বটা আমি পূরণ করব না? আমি নিজের স্বার্থে জানবো না কি হচ্ছে না হচ্ছে? সেটা তো আমি জানবো। এবং আমার যেটা প্লাস পয়েন্ট ছিল, অ্যাডভান্টেজ ছিল, যে সেটা আমি মানুষের কাছ থেকেই জেনে গেলাম, মোর দেন রিডিং ইট ফ্রম আ পিস অফ পেপার। বই থেকে আমায় জানতে হয়নি বা নিউজ পেপার থেকে আমায় জানতে হয়নি। আমি মানুষের থেকে জানলাম কি হয়েছে বা তারা কি অসুবিধা ফেস করেছে বা তাদের মনের অবস্থাটা কি। শুধু হাত নাড়লে তো আমার হবে না, আমার তাদের চোখে চোখ রেখে জিজ্ঞেস করতে হবে যে কি তোমরা এতদিন পেয়েছো বা পাওনি, বা আমায় সেখান থেকে স্টার্ট করতে হবে। যদি ভগবান আশীর্বাদ করেন, লোকের শুভেচ্ছা আমার সঙ্গে থাকে, ডেফিনেটলি আমি জিতব
এবং যদি অপোজিট পার্টি কোনো রকম কলকাঠি না নাড়ে। ঠিক একদমই তাই। যে বিষয়ে আমাদের গ্রাউন্ড রিপোর্টে আমরা খানিকক্ষণ আগে একটা গ্রাউন্ড রিপোর্ট করছিলাম এই কৃষ্ণনগরে, তাতে উঠে এলো মহুয়া মৈত্র যিনি সাংসদ, তাকে পাওয়াই যায় না। সাধারণ মানুষ অভিযোগ করছে তাকে নাকি দেখতে পায় না, বহুদিন তাদের অনেক কিছু দাবি দাওয়া ছিল। সেই জায়গায় আপনি কতটা মানুষের পাশে থাকবেন? এই অভিযোগ কি আর করতে দেবেন না মানুষ? না, আমার মনে হয় না সেটা অভিযোগ হিসেবে তারা বলেছে। তারা সত্যি বঞ্চিত। হ্যাঁ, এটা অভিযোগ হিসেবে আমি নিইনি। সেটার মন থাকা দরকার বোঝার যে এটা অভিযোগ না, ওরা সত্যি পায়নি, বঞ্চিত, যাদের মানে একেবারে কিছু নেই। আর 2 নম্বর কথা হচ্ছে, তারা যদি কাজ না করে থাকে সে দায়টা আমি নিতে পারি না। কারণ আমি সবেই জয়েন করলাম। আর একটা কথা আমার বলাটা খুব প্রয়োজন, যে দেখুন, আমার পলিটিক্সে আসাটা তো অনিচ্ছেই ছিল, কারণ আমি মানাতে পারবো কি পারবো না, তো সেটা আমি প্রথমেই বলেছি। তো সেখানে আমার যেটা মনে হয়েছে, খুব সিরিয়াসলিভাবে মনে হয়েছে যে মানুষ কিন্তু মানুষ চেনেন, এবং তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসে আমাকে আশীর্বাদ করেছে, মা তোমাকেই আমরা চাই, তুমি দেশের হালটা ধরো। এইভাবে যদি সে কথা বলে, সে নিশ্চয়ই অভিনয় করছে না, এবং সেটা আমারও মন ছুঁয়ে গেছে। সেখানে অপোজিট পার্টি আমায় অনেকভাবে, মানে খুব নোংরাভাবেই অ্যাটাক করেছে, আক্রমণ করেছে, কিন্তু আমি মনে করি আমি তাদের ঊর্ধ্বে। মানে এই রকম মানসিকতা আমার নয় যে অন্যকে অ্যাটাক করে বা ডাউন দিয়ে আমি বড় হতে পারি বা আমার কেলেঙ্কারিগুলো আমি ঢাকতে পারি। এটা আমি কখনো করিনি, করবও না। আপনার দুটো কাজ একটু বাড়িয়ে দিয়ে যাই। মানে আমি দুটো কাজের কথা এক্ষুনি বলবো, যেটা হচ্ছে মৃৎশিল্পীদের বা আমি ওই টেরাকোটার কাজগুলো কথা বলছি, কৃষ্ণনগরে তো এগুলো বিখ্যাত। আর অন্য দিকটা রেল লাইন, যে একদম যে রেল লাইনের যে অভাব রয়েছে বিভিন্ন প্রান্তিক অঞ্চলগুলিতে যাওয়ার ক্ষেত্রে রেল লাইন, বা একটু আমি বলছি সেই জায়গায় কি আরও কোনো পদক্ষেপের কথা ভেবেছিলেন? যদি মানুষ আপনাকে চয়ন করে, তাহলে এই যে মৃৎশিল্পীও বাঁচুক, কৃষ্ণনগরের ঐতিহ্য বাঁচুক, আরেকদিকে আমাদের ভারতীয় রেল, গর্বের রেল, সেটাও বাঁচুক, কী ভাবছেন? দেখুন, প্রথমেই আমি আবার বলছি যে মোদিজি যখন আমার সঙ্গে কথা বলেন, উনি কিন্তু 100টা কাজ আমায় বাছাই করে রাখতে বলেছে, যেগুলো ইমিডিয়েট করা দরকার। তো তার মধ্যে রেল লাইনটা আছে, হ্যাঁ, তার মধ্যে পলাশির সুগার মিলটা আছে, হ্যাঁ, এছাড়া রাস্তার কথাও বলেছেন, মানে উনি আমার ওপরই ছেড়েছেন। তো আমি যা ঘুরে দেখলাম, রাস্তাটা তো খুব খারাপ অবস্থা, সত্যি মানুষ কিভাবে থাকে, জল জমে যায়, মানে চলাফেরা খুব ডিফিকাল্ট। আর এছাড়া কোনো ভাতা টাতা ওনারা পান না, যেটা বিজেপি থেকে দেয়া হয়েছে, বা এতটা দেখুন আগে কি হয়েছে সেটা আমি বাদ দিলাম, কিন্তু এগুলো আমায় করতে হবে। এগুলো না হলে ওরা বাঁচবে কি করে? হ্যাঁ, আর বিশেষ করে কোভিডের পর। হ্যাঁ, মৃৎশিল্প নিয়ে আলাদা করে শিল্প ডেফিনেটলি, কারণ এটা আমাদের দেশের একটা ঐতিহ্য। তো সেটা যদি না থাকে, আর কৃষ্ণনগরের পরিচিতি কি রইল? হ্যাঁ, সেটা তো আমাকে ওনারাও বলেছেন, যারা শিল্পী, যে যদি ওনাদের অনেক প্রবলেমস সেগুলো বলেছেন। তো ডেফিনেটলি আমি এগুলো করব, কারণ আমার পরিচয় হচ্ছে এই মাটির সঙ্গে প্রায় 800 বছর। কারণ আমি বিবাহসূত্রে নদিয়া রাজ ফ্যামিলিতে কুলবধূ, এবং আমি নিজেও দুর্গাপুজোর সময় বা যে কোনো অনুষ্ঠানের সময় সবার সঙ্গে কথা বলি বা ওদের কাছে চলে যাই। দেখুন, আই এম দ্য ফার্স্ট পারসন, মানে 1 নম্বর লোক হতে পারে ফ্যামিলিতে, যিনি নাকি চিকের বাইরে চলে গেছেন। হ্যাঁ, আমার শাশুড়ি অবধি চিকে ছিলেন, কিন্তু আমি সেটা মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে সেটা ভেঙে দিয়েছি। কিন্তু আমারও একটা লিমিট ছিল, যে একেবারে আমি সবসময় রাস্তায় গিয়ে বসে থাকতে পারি না, তাই না? এটা কৃষ্ণনগরের মানুষও বুঝবেন, বা আমার সেটা একটা প্রবলেম ছিল। কিন্তু যখন আমি পলিটিক্সে এলাম বা আমি দেখলাম ব্যাপারটা, এটা কিন্তু অনেকটা মিল আছে না রাজতন্ত্রের সঙ্গে। হ্যাঁ, তো আমাদের ফ্যামিলিও তো অনেক কি বলবো, এইরকম
মানে সাধারণ লোকের সঙ্গে কথা বলতেন না, সভা হতো কী জন্যে, হ্যাঁ? তো সেখানে ওনাদের প্রবলেমসগুলো জানার জন্য রাজা নিজে ছদ্মবেশে ঘুরতেন না রাস্তায়। তো এগুলো তো ছিলই, কাজেই এটা হচ্ছে একটা এক্সটেনশন। তো সেখান থেকেও আমি অনেক শিক্ষা নিয়েছি। দেখুন, রাজা মানেই না সে একটা বিলাসবহুল মহলে থাকছে, তাকেও কিন্তু ফিল্ডে নেবেই কাজ করতে হয়েছে। সে যুদ্ধে যেত না, হ্যাঁ, আর সে মানুষের কাছে পৌঁছতো না। আর সব থেকে বড় জিনিস হচ্ছে রাজাকে এত ভালোবাসবে কেন, তার যদি কিছু অবদান না থাকে। আপনার থেকে একটু আমি শেষ করব একটু অন্য ধরনের প্রসঙ্গ দিয়ে। কিছু মনে পড়ে সে পুরনো দিনের কথা যদি আমাদের একটু বলে, যেটা আজও স্মৃতিবহুল হয়ে রয়ে গেছে? দেখুন, আমি তো সেটা দেখিনি, সেটা আমার জন্মের আগেই মিটে গেছে। না, হ্যাঁ, তো আমি যেটা শুনেছি সেটা বলতে পারবো, যে আমার শাশুড়ি শ্বশুর ওদের সামনেই এইগুলো চলে গিয়েছিল, ওদের চোখের সামনেই চলে গিয়েছিল। তখন তারা কি ফেস করেছেন, হ্যাঁ, তো সেইগুলো ঠিক আছে। এখন যদি আর তখনকার দিনে একটা জিনিস ভাবতে হবে, বুঝতে হবে, এনারা এলোপাত্তারি কথা বলে দেন, আমার ওনাদের জন্য খারাপ লাগে, কারণ মানুষের চোখে পড়ে যান এটা, যে তখন কিন্তু দেশ ছিল না, ইন্ডিয়া ছিল তখন, ভারতবর্ষ ছিল না। তখন কিছু কিছু রাজা কিছু কিছু জায়গা নিয়ে তাদের রাজতন্ত্র চালাতেন। তো সেখানে তো সেই ফিলিংটা ছিল না যে আমার দেশ, যেটা আজকে ভারতীয়দের আছে, সে তখন ছিল। তখন সে তার রাজত্ব বাঁচাতে যা করবার করেছে, তখন আমরা কেউ ছিলাম না। এবং সেই পরিপ্রেক্ষিতে তারা কি করেছেন কি করেননি 200, 300, 500 বছর এখন নাবিয়ে তো হবে না। এখন ওনারা যখন কনফিউজড হয়ে যাচ্ছেন, ওনারা আমার মতে মানে অপোজিট সাইড, উনি কিছুটা ওনারা মানে পাস্টে চলে যাচ্ছেন, কিছুটা প্রেজেন্টে থেকে যাচ্ছেন। যেটা ভালো ওনার পক্ষে প্রেজেন্টে থাকছেন, আর যেটা ওনার স্যুট করছে না সেটা পাস্টে চলে যাচ্ছেন। সো আপনাকে তো একটা স্ট্যান্ড নিতে হবে, হ্যাঁ, তাহলে কোনটা নেবেন? তাহলে আমি বলবো যে 2011-তে আমরা অনেক আশা ভরসা বিশ্বাস নিয়ে শ্রীমতী মমতা ব্যানার্জিকে রানী করে এনেছিলাম, সাক্ষী সবাই আছি, সেটা আমি বলতে পারবো। কিন্তু উনি কি সেই জায়গাটা রাখতে পারলেন? এবং উনি তো আমারও চিফ মিনিস্টার, উনি আমার সম্বন্ধে যা খুশি বলতে পারেন কি না? এটা কিন্তু আনএথিক্যাল, এটা চিফ মিনিস্টার হিসেবে ওনারও ভাবা উচিত। আর 2 নম্বর কথা, ওনার শুধু পার্টি নিয়ে কথা, আমার সে পার্টি ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, তো সেটা আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে কেন? ওনারা যেটা ঠিক মনে করছেন সেটা তো আমি নাও রাজি হতে পারি বা মানতে পারি। যখন তুমি গণতন্ত্র বলছো, আমার তো একটা ফ্রি মাইন্ডসেট থাকবে, তাহলে সেটা তো ঠিক না। এইগুলো তো ওদেরও গাফিলতি থেকে যাচ্ছে আমাকে যখন অ্যাটাক করছেন। অ্যাটাকের পরিসরের বাইরে গিয়ে আমি একদম প্রসঙ্গটা শেষ করবো, যে এত প্রকল্পই রাজ্যে, এর কাউন্টার হিসেবে আপনি ঠিক কী বলবেন এই বলে আমি প্রসঙ্গটা শেষ করব। প্রকল্প প্রচুর, কন্যাশ্রী, যুবশ্রী, শুধু প্রকল্প। এই প্রকল্পেই ভোট হবে, ডেভেলপমেন্ট কোথায়? তো টাটা চলে গিয়েছে, আর কলকারখানা কোনো আসেনি, এখানে নতুন ডেভেলপমেন্ট হয়নি। তাহলে কি এই শুধু ভাতা তাতেই হবে? শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষকে যেতে যায় না, কারণ আমি যা বুঝলাম ওদের মনে হয় 500 টাকাটা ওদের ইনাফ নয়, বা 1000 টাকা ইনাফ নয়। তো সেটা একটা সম্মানীয় যদি ফিগার হতো সেটা অন্য কথা। আজকে বাজারে চাকরি নেই, শিক্ষা নেই, ওই টাকায় কী হবে? সেটা তো ওদের থেকেই আমি শুনছি। এবং সব থেকে যেটা দুঃখের ব্যাপার, এই কন্যাশ্রী, পথশ্রী, যুবশ্রী অনেক কিছু আছে, কিন্তু সেটা কি সত্যি হচ্ছে না তো, কারণ রাস্তার তাহলে এত খারাপ অবস্থা কেন? এবং এই যে কন্যাশ্রী, আর কিছু লোক হয়তো কোনো সময় পেয়েছে, আর কেউ পায়নি, এরকমও তো হয়েছে। কলকাতার দিকে তাকালে ধর্মতলায় গোটা যুব সমাজ বসে রয়েছে প্রতিদিন, প্রতিদিন। তাহলে এগুলো কেন হচ্ছে? এগুলো শুধু লোককে, দেখুন, একজনকে আপনি বোকা বানাতে পারেন, গোটা রাজ্যকে বোকা বানানো যায়? আর আমি এখন যেহেতু অপোজিট পার্টি, আমি জানি কি করতে হবে, কি বলতে হবে, আমাকে পারবে না, কারণ আমি সত্যি আমার স্বভাবটাই তাই
যে আমি বুঝে শুনে কথা বলি, আমি অন্যকে অ্যাটাক করি না, এটা আমার সংস্কারের বাইরে। আচ্ছা, শুধু আমাকে একটু বলুন, এই কৃষ্ণনগরে সিপিএম ফ্যাক্টর? না, কেউই ফ্যাক্টর না। লোকে শুধু একটা ভালো গভর্নেন্স চায়, আর এটা মানে কোনো পার্টির ব্যাপার নয়, এটা মানুষ সুস্থভাবে একটা স্বচ্ছ সমাজ চায়। এর বাইরে আমি কিছু বুঝিনি অন্তত, বা দেখিও নি।